আমাদের প্রজন্ম আপনাকে প্রশ্ন করছে সেইটা মানে প্রশ্নের শেষ নেই, মানে সুতরাং চেষ্টা করব সেটাকে গুটিয়ে আনার। আমাদের সবারই হাতে সময় তো অফুরান নেই, কিন্তু চেষ্টা করব কিছু স্পেসিফিক প্রশ্ন করার। তার মধ্যে প্রথম যেটা বারবার মনে হয়, যেহেতু তো প্রতিদ্বন্দ্বী ছবিটার সাথে যেহেতু ইউথের একটা সাংঘাতিক বড় সংযোগ আছে, এবং সেইখানে আজকের দিনে মানে বেশ মানে বহু বছর ধরেই ভারতবর্ষতে এবং তার সঙ্গে আমাদের এই প্যান্ডেমিকের পরে চাকরির অবস্থা যেরকম যে জায়গা থেকে দাঁড়িয়েছে, সেখানে আপনার কি মনে হয় যে আজকের দিনে সিদ্ধার্থরা আরো অনেক বেশি একটা আরো বড় বিপদের সম্মুখীন? মানে আজকের দিনে সিদ্ধার্থদের অবস্থা কি আরো গুরুতর ভাবে কঠিন? দেখো, এটা সত্যি কথা বলতে কি এর সঠিক উত্তর আমার কাছে নেই, এই অর্থে যে এটা আমার থেকে তোমরাই ভালো বলতে পারবে। তবে একটা কথা আমি বলি যে সেই সময় ধরো আজ থেকে 50 বছর আগে সিদ্ধার্থর যে মনের অবস্থা, যে বলা যেতে পারে কনফিউশন, যে রাগ বিতৃষ্ণা, সেগুলো বোধহয় সব প্রজন্মেই থাকে। আমার মনে পড়ছে 1963 সালে বিষ্ণুদে স্মৃতি সত্তা ভবিষ্যৎ কবিতা লিখেছিলেন, নিশ্চয়ই মনে আছে। তার প্রথম দিকের পংক্তির কথা আমার মনে পড়ছে। তার প্রথমেই তিনি লিখেছিলেন, তোমরা নবীন এই উদাস বিষাদ কি তোমাদেরও চেনা। এটা বোধহয় সব প্রজন্ম সম্বন্ধেই বলা যায় যে উদাস বিষাদ থাকে, একটা রাগ থাকে, একটা ছটফটানি থাকে। আর যেগুলো একেবারে যেগুলোকে বলা যায় ব্যবহারিক দিক, যেমন চাকরির অভাব ইত্যাদি, এটা ঠিকই যে এখন একটা সঙ্গীন সময়, কিন্তু এই সঙ্গীন সময়টা তো বোধহয় সব প্রজন্মের কাছেই আসে। আবার এর একটা উত্তরণও হয়, কিন্তু সব প্রজন্মই নিজেদের মতন করে এর একটা উত্তর, এর থেকে বেরোবার, এর উপরে ওঠার একটা উপায় খুঁজে পায়। এবং আমার বিশ্বাস যে এই প্রজন্ম সেটা পাবে। কিন্তু ওই তো বললাম যে এর উত্তর সঠিকভাবে আমার থেকে তোমরাই বোধহয় দিতে পারবে। একদম একদম। না, আমার এখানে একটা কথা মনে হয়, যেটা আমি রীতি বলি তোমাকে, সেটা হচ্ছে তুমিও এটা হয়তো ফেস করেছো বা জানো। সেটা হচ্ছে 1970-এর যে সিদ্ধার্থ, সেই সময় চাকরির সংস্থান যতটা কম ছিল, এখন কিন্তু ততটাও কম নয়। একদম। অর্থাৎ এই প্রজন্মের আমাদের মতো ছেলে মেয়েদের কাছে আরেকটু বোধহয় স্কোপ বেশি, অ্যাভিনিউ বেড়েছে। একদম। হ্যাঁ, ফলত সিদ্ধার্থর যে রাগ, যে দোলাচল, যে ক্রোধ, বাবা মারা যাওয়ার পরে যে অথই জলে পড়ে যাওয়ার যে পরিস্থিতি, এখন মনে হয় ততটাও আমাদের মধ্যে নেই। এটা তুমি আরেকটু বলতে পারবে বেটার। এইটা আমার মনে হয়। আবার আমার উল্টো দিকে মনে হয় যে এই যে অ্যাবান্ডেন্স অফ জব, যেটা অনলাইন হওয়ার পরে এসছে আর কি, সেইটার জন্য বোধহয় কোথাও একটা ডিলেমা তৈরি হয়, মানে যেহেতু অপশনটা আরো বেড়ে গেছে আর কি, বেড়ে গেছে। এবং এভরি জেনারেশন হ্যাজ ইটস ওন ক্রাইসিস। তুমি ঠিকই বলেছো যে আমাদের সময়, সেই সময় ধরো 50 বছর আগে সাধারণ শহুরে শিক্ষিত মধ্যবিত্ত ছেলে, তার কাছে বিকল্পগুলো কি ছিল? প্রথমত ছিল চাকরি। চাকরির বাইরে বিশেষ করে বাঙালির ভাবাটা একটু অসুবিধে ছিল, এবং চাকরির মধ্যে ওই হয় আইএএস, নয় ডাক্তার, নয় ইঞ্জিনিয়ার, নয় অ্যাকাউন্টেন্ট, খুব যদি অ্যাডভেঞ্চারাস হয় তাহলে হয়তো আর্কিটেক্ট। এর বাইরে সাধারণ ছেলে বা তাদের বাবা মা তো বেরোতেন না। এখন তো সেই পরিস্থিতিটা একেবারে বদলে গেছে, এই অর্থে যে এখন শুধু চাকরির যে বিকল্প সেগুলোই যে বেড়েছে তা নয়, কিন্তু অনেকেই তো চাকরি করবো এটা তো ভাবে না। অনেক ছেলে মেয়ে আছে যে মানে কলেজ থেকে বেরিয়ে যে চাকরিতে ঢুকবো সেটা চিন্তাই করে না, কারণ অনেকগুলো রাস্তা খুলে গেছে। এক একটা প্রজন্মের কাছে এক এক ধরনের ক্রাইসিস, এবং সেই ক্রাইসিসের সলিউশন আসবে। ঠিক। আচ্ছা, আমি এবারে আরেকটা কথা একটু জানতে চাইবো আপনার কাছে, যে এই সময় সবচেয়ে চর্চিত বা আলোচিত যে 3জন বাঙালি চিত্র পরিচালক,
অর্থাৎ সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন, তারা একই সময়ে ছবি বানানো শুরু করেছেন মোটামুটি। তো আপনাদের যখন তরুণ বয়স, সেই সময় যখন আপনারা সিনেমা দেখছেন, আপনাদের সিনেমার একটা দর্শন তৈরি হয়ে গেছে, এদেরও প্রত্যেকেরই 4-5টা করে ছবি ততদিনে বেরিয়ে গেছে, সেই সময় দাঁড়িয়ে আপনাদের সিনেমা দর্শনের জায়গা থেকে আপনারা কাকে, আপনাদের মধ্যে যখন আলোচনা হতো, সিনেমা নিয়ে যখন কথা হতো, আপনারা এই তিনজনের মধ্যে কাকে পছন্দের নিরিখে এগিয়ে রাখতেন, সেই সময়কার জায়গায় দাঁড়িয়ে যদি একটু বলেন আমায়। এখানে অনেকগুলো প্রসঙ্গ এসে যায়। প্রথমত তুমি যে বললে যে এখন তিনজন সব থেকে চর্চিত চলচ্চিত্রকার, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সেটা সত্যি কথা বলতে কি সেটা সঠিক কিনা আমি জানি না। হ্যাঁ, কারণ এখন এখন মানে তোমাদের প্রজন্মে সকলেই যে এদের নিয়ে মাথা ঘামায় বা এদের সব ছবি দেখা আছে, সেটা ঠিক বলে আমার মনে হয় না। হ্যাঁ, অনেকের হয়তো হতে পারে এই যে তিনজনের কথা বলছো, এদের কারোর কারোর প্রাসঙ্গিকতা কিছুটা হয়তো দুর্বল হয়ে গেছে। কারণ এখন তো একটা ব্যাপার তো আমাদের ভাবতে হবে যে ইন্টারনেটের যুগে এখন জাতীয় সিনেমা বা আঞ্চলিক সিনেমা এটা তো প্রায় উঠেই গেছে। এখন আন্তর্জাতিক সিনেমা যে কোনো সিনেমাই আমাদের সিনেমা। আমি যদি চাই তাহলে এই আলোচনা শেষ হওয়ার পর আমি তো সহজেই একটা মঙ্গোলিয়ার ছবি বা একটা অ্যালবেনিয়ার ছবি বা একটা দেখতে পারি। কাজে আমাদের কাছে তো সব যারা সিনেমাতে উৎসাহী তাদের কাছে তো সারা বিশ্বটাই হচ্ছে তাদের বলা যেতে পারে প্রেক্ষাগৃহ, তাই না? ফলে সেটা গেল একটা প্রশ্ন। আর আমাদের সময়ে ফিরে গেলে তখনও তো এর একটা উত্তর তো হয় না, কারণ তখন আমরা যেটাকে ব্যবসায়িক ছবি বলি বা মূল স্রোতের ছবি আমরা যেটাকে বলতাম, সেই ছবি সেই ধরনের সিনেমা তখন খুবই জনপ্রিয়। উত্তম সুচিত্রা, কথা যদি বলা যায় অসিত সেন, অজয় কর, এদের ছবি কথা যদি বলা যায় খুবই উচ্চমানের ছবি। এবং সেই ছবিগুলো আমরা অনেকেই খুবই উৎসাহের সঙ্গে দেখছি। কাজেই তাদের তো বাদ দেওয়া যায় না। তবে সেই সময় যেটা আস্তে আস্তে সত্যজিৎ রায় আসার পর, মৃণাল সেন আসার পর যেটা হয়েছিল, সেটা এখন পেছন ফিরে দেখলে সেটা কতটা ভালো হয়েছিল কতটা খারাপ হয়েছিল সে নিয়ে একটা পৃথক আলোচনা হতে পারে। কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে এক ধরনের সিনেমাকে আমরা একটা মূল স্রোত ছাপ দিয়েছিলাম, আরেক ধরনের সিনেমাকে আমরা সমান্তরাল ছাপ দিয়েছিলাম, প্যারালেল সিনেমা বলছিলাম তাকে। এখন এই প্যারালেলের সংজ্ঞা নির্দেশ করাটাও খুব একটা সহজ নয়, কিন্তু তাতে প্যারালেল বলতে কতগুলো জিনিস মোটামুটি বোঝাতো, যে কম খরচায় তৈরি ছবি, সমাজ সচেতন বা রাজনীতি সচেতন ছবি, হয়তো বড় বড় চিত্র তারকাদের নিয়ে নয় এমন ধরনের ছবি, এই ধরনের কতগুলো ব্যাপার ছিল। সেইগুলো হয়ে গেছিল প্যারালাল সিনেমা। এবং যারা সিনেমায় উৎসাহী সেই সময়, যারা সিনেমা নিয়ে আলোচনা করে, তখন মনে রাখতে হবে যে ফিল্ম সোসাইটি খুব একটা বড় ব্যাপার ছিল। কারণ ফিল্ম সোসাইটিতে ছবি দেখা, আলোচনা করা এবং ফিল্ম সোসাইটির পত্রিকা, এগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। কাজে এই ফিল্ম সোসাইটির আওতায় যে সমস্ত লোকজন, তার মধ্যে হয়তো আমিও পড়তাম, আমার বন্ধু বান্ধবরা পড়তো, আমাদের মধ্যে সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক, এদের প্রতি উৎসাহ, এদের ছবি দেখা, এদের নিয়ে আলোচনা করা, এটা খুব বেশি ছিল। এখন তোমার যে প্রশ্নটা পৃথ্বী, যে এদের মধ্যে আমরা সর্বোৎকৃষ্ট কাকে মনে করতাম, এই প্রশ্নের কিন্তু উত্তর নেই। এই প্রশ্নের সত্যি কথা বলতে কি উত্তর নেই। এইটা ঠিকই যে একটা সময় সত্যজিৎ
আহ, আর দুজন তুমি যাদের নাম করলে তাদের থেকে খুব দ্রুত আন্তর্জাতিক খ্যাতি পেয়েছিলেন। হ্যাঁ, এবং এটা তো অস্বীকার করার কোনো লাভ নেই যে আমাদের সব জায়গাতেই হয়তো, কিন্তু আমাদের দেশেও আন্তর্জাতিক খ্যাতি একটা খুব বড় ব্যাপার। বড় ব্যাপার, হ্যাঁ। সেটাকে আমি হীনমন্যতা বলবো না, কিন্তু তাহলে এটা ঠিকই যে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে মানে একটা লোকটার ফাটিয়ে দিয়েছে, একটা কিছু নিশ্চয়ই নিশ্চয়ই একটা কিছু করেছে। হুম। আমি একটু প্রসঙ্গান্তরে চলে যাচ্ছি। আমার মাঝে মাঝে মনে হয় এই প্রশ্নটা আমাকে করাও হয়। ওই ইংরেজিতে একটা হোয়াট ইফ বলে একটা কথা আছে, আমরা অনেক সময়ই সেই হোয়াট ইফ খেলাটা খেলি। আমার মাঝে মাঝে মনে হয় যে সত্যজিৎ রায় যদি তার পথের পাঁচালী যদি ওই খ্যাতিটা না পেত, পথের পাঁচালী যদি ফেল করত, তাহলে সত্যজিৎ রায়ের ভবিষ্যৎ কি হতো? তিনি কি করতেন? তিনি কি ছবি করতে থাকতেন, না তিনি অন্য কিছু করতেন? কারণ সত্যজিৎ রায়ের ক্ষেত্রে এটা বলা যায় যে তিনি তার বহুমুখী প্রতিভা ছিল, কাজেই সিনেমা না করলেও তিনি গল্পকার হতে পারতেন, তিনি শিল্পী হতে পারতেন, ইলাস্ট্রেশনের বড় জায়গা ছিল, সঙ্গীতকার হতে পারতেন, অনেক কিছুই হতে পারতেন। কিন্তু মৃণালদার ক্ষেত্রে বা ঋত্বিক বাবুর ক্ষেত্রে হয়তো সেটা খাটে না। কাজে এটা খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন, কিন্তু যে জানি না, এই নিয়ে অনেক বেশি আমরা প্রসঙ্গান্তরে যাই, কারণ এই নিয়ে আলোচনা চলতেই পারে। এইটা থেকেই আমার একটা প্রশ্ন, যে এই হোয়াট ইফ এর জায়গা থেকে, যে আজকে আমরা সবাই সত্যজিৎ রায়ের ক্ষেত্রে বারবার যেটা শুনে আসছি যে হি ওয়াজ এ কমপ্লিট স্টোরি টেলার, যে উনি মানে গল্প বলতে ভালোবাসতেন এবং সেই গল্পের মধ্যে নানান স্তর থাকতো, কিন্তু স্টোরি টেলিংটা ওয়াজ এ কমপ্লিট স্টোরি টেলিং। তো সেইখানে সিন্স ইউ হ্যাভ সিন হিম, মানে একদম একদম মানে তার কেরিয়ারেরও, তার মানে চলচ্চিত্র জীবনেরও গোড়ার দিকে এবং একদম শেষের দিকে, তো এই যে একটা বিরাট জার্নি, তো সেইখানে উনি ফর্ম নিয়ে এক্সপেরিমেন্ট করতেন না, এটা নিয়ে অনেকেই অনেক জায়গায় লিখেছেন বা অনেক প্রশ্ন তুলেছেন। তো সেটা কি আপনার কোনো ক্ষোভের জায়গা ছিল বা কোন প্রশ্নের জায়গা ছিল তার কাছে, যে তিনি ফর্ম নিয়ে কেন এক্সপেরিমেন্ট করতেন না? এই প্রশ্নটা সরাসরি আমাদের অনেক ব্যাপারেই অনেক সময় আলোচনা হয়েছে, সিনেমা নিয়ে এবং সিনেমার বাইরেও, কিন্তু সরাসরি ভাবে তুমি যে প্রশ্নটার কথা বললে সে প্রশ্ন সরাসরি ভাবে আমি কোনোদিন করিনি। এটা ঠিকই, কিন্তু তিনি যে ফর্ম নিয়ে পরীক্ষা নিরীক্ষা বলবো না, কিন্তু ফর্ম নিয়ে চিন্তা ভাবনা যে করতেন না, এটা বোধহয় ঠিক নয়। কারণ তার তো একটা উদাহরণ তো হচ্ছে প্রতিদ্বন্দ্বী। একদমই, হ্যাঁ, সেখানে যে ফ্ল্যাশব্যাক গুলো যেরকম ভাবে করা হচ্ছিল, ফ্ল্যাশব্যাক অনেকগুলো, মানে অস্থিরতা, সময়কার অস্থিরতা ফুটিয়ে তুলতে তিনি যে টেকনিক গুলো ব্যবহার করেছিলেন, জাম্প কাট, ফ্রিজ ইত্যাদি, সেগুলো তো আগে কোনোদিন উনি ব্যবহার করেন। ওই টেকনিক গুলো আমরা ওগুলো ফ্রেঞ্চ নিউ ওয়েভের সঙ্গে ওগুলোকে অ্যাসোসিয়েট করি, এবং তার কিছুদিন আগেই ফ্রেঞ্চ নিউ ওয়েভের প্যাকেজ এসছে, যারা ফিল্ম সোসাইটি মুভমেন্ট আমরা দেখেছি, আমাদের সকলের কাছেই ট্রুফোর প্রথম ছবি, গোদারের প্রথম ছবি, এগুলো একেবারে ফর্ম টেকনিকের দিক দিয়ে একেবারে নতুন ব্যাপার। এবং তখন আমরা দেখেছি যে তার প্রভাব মৃণালদার ওপর পড়েছে। যদি আকাশ কুসুমের কথা ভাবি, মৃণালদার ওপর পড়েছে, সেই নিয়ে একটা গল্প আছে, সুযোগ হলে পরে বলবো। এটা হয়েছে, কিন্তু তুমি যেটা বললে সেটা ঠিকই, যে সত্যজিৎ রায় যেটাকে আমরা বলি ন্যারেটিভ স্ট্রাকচারে বিশ্বাসী ছিলেন, এবং উনি এগুলো এই কথাটা আমি আগেও অন্য জায়গাতেও বলেছি, কিন্তু আরেকবার বলি যে এই নিয়ে ওর সঙ্গে আলোচনা হয়েছে, এবং আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই যে ধরা যাক উচ্চাঙ্গ সঙ্গীত বা শিল্প, পেন্টিং, এখানে যে একটা রসিক বা রসিকা বলে যে একটা কনসেপ্ট আছে, সিনেমাতেও কি এই কনসেপ্টটা থাকা উচিত নয়? যে বোদ্ধা, যে একটা সিনেমা দেখছে, সিনেমা ইতিহাস সম্বন্ধে, সিনেমার
ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে অনেক কিছু জেনে সিনেমা দেখছে। হুম উনি বলেছিলেন যে দেখো নিশ্চয়ই সিনেমায় রসিক তো আছেই, থাকতেই পারে। হুম, যদি আমরা একটু যেগুলোকে আমরা ডিফিকাল্ট সিনেমা বলি সেই সময়, ধরো ব্রেসন ছবি বা ব্রেসন রেনের ছবি বা তারকভস্কির ছবি, এগুলো যদি আমরা দেখি, এগুলো এগুলো তো সিম্পল ন্যারেটিভ ফর্ম নয়। নয়। হ্যাঁ সত্যজিৎ রায় একদিক থেকে না ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ ছিলেন। তিনি বলেছিলেন দেখো, আমার এটা সবসময়ই মনে রাখতে হয় যে আমার প্রযোজকের কাছে, যিনি অর্থ লগ্নি করেছেন, তার কাছে আমার একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা পালন করাটা আমার আমার উচিত একটা। আর দুই হচ্ছে, এটা কিন্তু একটা স্বার্থপর দায়িত্বও বটে, এই অর্থে যে আমি যদি পয়সাটা তিনি ফেরত না পান, তাহলে আমি তো তাহলে সে পরের ছবি ছবি করতে পারবো না। করতে পারবো না। হ্যাঁ, একদমই। হ্যাঁ ফলে আমার উনি বলেছেন যে আমি বাঙালি শিক্ষিত শহুরে মধ্যবিত্তকে আমার প্রাইমারি অডিয়েন্স হিসেবে দেখি। যে তারা আমার ছবি কিছুটা বুদ্ধিদীপ্ত ছবি হবে ঠিকই, কিন্তু তারা দেখবে, উপভোগ করবে। গেল। এরপরে কতগুলো লেয়ারের ব্যাপার আছে। যে চায় বা যার সেই শিক্ষাটা আছে বা যার সেই উৎসাহটা আছে, সে চাইলে কিন্তু আরেকটু সেখানে ভেতরে আরেকটা স্তরে চলে যেতে পারে। চলে যেতে পারে। সেই স্তরে চলে গেলে সেখানে কিছু কিছু জিনিস কিন্তু লুকোনো আছে, সে সেগুলোকে আবিষ্কার করতে পারে। হুম এই এক মাল্টি লেয়ারিং, এইটা ছিল তার, কি বলবো, মনোভাব বলো, দর্শন বলো, যাই যাই বলো, তার নিজের ছবি সম্পর্কে। সম্পর্কে। তা এই প্রসঙ্গ ধরেই আমি আরেকটু অন্যদিকে যাচ্ছি। অ্যান্ড্রু রবিনসন সম্প্রতি একটা লেখায় এরকম বলেছেন যে এই যে বিভিন্ন স্তরের কথা বললেন আপনি, যে এই এত সূক্ষ্ম স্তর আছে বলেই সত্যজিতের ছবি, যে সংলাপের সূক্ষ্মতা, বা আমি বলছি যে বাংলার সংস্কৃতি মূলত প্রেক্ষাপটে রেখে উনি যে কাহিনীগুলোকে ধরেছেন সিনেমায়, এই দুটো কারণে মূলত যে বিদেশিদের কাছে সত্যজিতের গ্রহণযোগ্যতা খানিকটা হলেও কমে গেছে। উনি সেখানে খুব একটা চমৎকার উদাহরণ দিয়েছেন যে অপুর সংসারে যখন অপর্ণাকে নিয়ে অপু যায় বাপের বাড়িতে পৌঁছানোর জন্য, সেখানে যখন ওই সিগারেট জ্বালানোর দৃশ্যটা আসে, উনি জিজ্ঞেস করেন তোমার চোখে কি আছে বলো তো, তখন অপর্ণা বলে যে কাজল। এখন এই যে কাজল তার হবু সন্তান, হ্যাঁ, এই যে সূক্ষ্মতাটা, কিংবা ধরুন নায়কে যখন শর্মিলা ওই অরিন্দম মুখার্জির কাছে যান, গিয়ে বলেন আপনাকে যখন পেয়েছি, এই কথাটা বলেন সাক্ষাৎকার নেওয়ার উদ্দেশ্যে, তখন উত্তম পেয়েছি কুমার বলে। হ্যাঁ এরকম পেয়েছি বলে একটা পেয়েছি। ভাবুক দৃশ্য, এই যে কথার সূক্ষ্মতা, কিংবা হীরক রাজার দেশের যে সংলাপ, সেইটা অনুবাদে তো ধরা অতটা সম্ভব নয়। এই সূক্ষ্মতার কারণেই কি বিদেশিদের কাছে সত্যজিতের সিনেমার গ্রহণযোগ্যতা খানিকটা কমে গেছে? এইটা আপনার কি মনে হয়? দেখো, এইটা এই এটা কিন্তু ইংরেজিতে এর একটা টার্ম আছে, সেটা হচ্ছে কালচার স্পেসিফিক। হুম এখন এটা এটা তো একটা দোটানা। দোটানা এই অর্থে যে তোমার কাছের যে দর্শক বৃন্দ, তুমি যতটা কালচার স্পেসিফিক হবে, তাদের কাছে আকর্ষণটা তত বাড়বে, তাই তো? মনে হবে একেবারে একদম। ঘরের ছবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। কিন্তু আবার সেই কালচারসিটি সেটাকে সেটাকে তার থেকে উত্তীর্ণ না হতে পারলে, যারা সেই কালচারটা সঙ্গে অতটা পরিচিত নয়, তাদের বুঝতে অসুবিধা হবে। এটা ঠিকই, মানে এটা এটা একেবারেই ঠিক। কিন্তু তুমি যদি তার মধ্যে তুমি ফিল্ম মেকার হিসেবে যদি তার মধ্যে না যেতে চাও, তাহলে তুমি একেবারে মূল স্রোতের ছবি করো, কারোর কোনো অসুবিধা নেই। একেবারে কমার্শিয়াল ছবি করো, তাতে কোনো এই কালচার স্পেসিফিসিটির ব্যাপার থাকবে না, বুঝতে অসুবিধা হওয়ার কোনো ব্যাপার থাকবে না। তবে সত্যজিৎ রায়ের ছবি এই কালচার স্পেসিফিক হওয়ার জন্যে যে এর আকর্ষণ বিদেশের দর্শকের কাছে কমে গেছে, এটা কিন্তু আমার মনে হয় না।
আমার ব্যক্তিগতভাবে এটা আমার মনে হয় না, কারণ তা যদি হতো তাহলে পথের পাঁচালীর মতন কালচার স্পেসিফিক ছবি তো আর নেই। নেই, হ্যাঁ। একদম তাহলে পথের পাঁচালী এতটা গ্রহণযোগ্য হলো কিভাবে? মানে পথের পাঁচালী কে, হ্যাঁ, মনীষ নন্দী লিখেছিলেন যে পথের পাঁচালীর যে গ্রাম নিশ্চিন্দীপুর, ওইভাবে গ্রাম কিন্তু আমরা পৃথিবীর কোথাও অন্য কোনো ছবিতে দেখিনি। হ্যাঁ, আর সেই গ্রাম দেখাচ্ছে একটা লোক যার গ্রাম সম্বন্ধে প্রত্যক্ষ কোন অভিজ্ঞতা নেই, কিন্তু সে গ্রাম দেখেছে বলতে ওই শান্তিনিকেতনের আশপাশটুকু দেখেছে, এইটুকু। হ্যাঁ, তাছাড়া তো সে একেবারে শহুরে। তো সেই ওই গ্রামটাকে দেখাচ্ছে, এবং সেই গ্রামটা তো সারা পৃথিবীর লোক যারা ছবি দেখছে তারা তো একেবারে হচ্চকি, তারা তো সেটাকে গ্রহণ করছে। কাজেই জানি না, এটার সঙ্গে অ্যান্ড্রুর সঙ্গে আমার মতের মিল ঠিক হচ্ছে না। কারণ আবার সাম্প্রতিককালে ক্রিস্টোফার নোলানও আবার নতুন করে পথের পাঁচালী সম্বন্ধে বিরাট করে বলেছে, এবং বারবার করে চর্চাটা কিন্তু ওয়েস্টে আবার সেই সত্যজিৎ রায়ের কাছে ফিরে যাচ্ছে। আর আমার আরেকটা এইখান থেকে একটা প্রশ্ন একটু ডিভিয়েট করে, সেটা হচ্ছে যে ফিল্ম ক্রিটিসিজম বা দ্য জব অফ আ ক্রিটিক, সে বিষয় চলচ্চিত্রতে সত্যজিৎ রায় বলেছিলেন অ্যাবাউট দ্য জব অফ আ ক্রিটিক, অ্যান্ড সেইটাকে উনি পুরোপুরি অ্যাকসেপ্ট করেন না, যে একজন ক্রিটিক, ফিল্ম ক্রিটিকের দায়িত্ব যে একটা ছবি বা চলচ্চিত্রকে অডিয়েন্সের কাছাকাছি পৌঁছে দেওয়া, সেই দায়িত্বটাতে উনি বিশ্বাস করেন না। কারণ উনি মনে করেন সেটা আগে থেকেই একটা ধারণা তৈরি করে দেয় অডিয়েন্সের মনে একটা ছবির ব্যাপারে, একটা আনবায়াসড মন নিয়ে একজন অডিয়েন্স ছবিটা দেখতে যেতে পারে না। সেইটার ব্যাপারে আপনি কি বলবেন? এইটার ব্যাপারে দুটো তিনটে কথা বলার আছে। আমি ব্যক্তিগত ব্যাপারটা বলি। আমি যখন প্রথম দিকে যখন আমরা ছবি সম্বন্ধে উৎসাহী হতে আরম্ভ করি, তখন আমার কাছে সিনেমা সমালোচকের কাছ থেকে আমি যেটা চাইতাম সেটা খুব সহজ, যে তার লেখা, প্রথমত তার লেখা আমার যে কোনো কারণেই হোক, লেখাকে আমি নির্ভরযোগ্য মনে করি কিনা, তার কারণগুলো অনেকগুলো কারণ আছে। এই এক। দুই, যদি মনে করি নির্ভরযোগ্য, তাহলে তার লেখা পড়ে আমি নিজে মন ঠিক করতে পারবো কিনা যে আমি এই ছবিটা দেখবো না দেখবো না। কথা। তার মানে এই নয় যে তিনি ছবিটাকে খুব প্রশংসা করলেই আমি ছবিটা দেখতে যাব, অথবা বিরূপ সমালোচনা করলে আমি দেখতে যাব না। আমার যদি মনে হয় যে তার বিরূপ সমালোচনা তার কাছে যুক্তিসঙ্গত, তাহলে সেই কারণগুলো কি সেগুলো জানতেও আমি ছবি দেখতে যাব। কাজেই এবং এখনো তাই, এখনো যে ছবি দেখার চট করে সুযোগ হবে না, সেই সব ছবি কিন্তু এখন ইন্টারনেটের দৌলতে, যে সমস্ত ক্রিটিকদের প্রতি আমার কিছুটা শ্রদ্ধা আছে, তাদের লেখা কিন্তু আমি খুঁজে নিয়ে পড়ি যে এরা কি বলছে লেখা সম্বন্ধে। তার সবের সঙ্গে যে আমাকে মানে আমার একমত হতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু তাদের যে মতামত, সেই মতামতের প্রতি আমার বিশ্বাস আছে। তো আমার এটা মনে হয় এখন এটা সবসময় হয়, তুমি যেটা বললে ঋদ্ধি, যে এখন ইন্টারনেট থাকলে যে কেউই ছবি সম্বন্ধে লিখতে পারে, যে কেউই একটা ইউটিউব চ্যানেল শুরু করতে পারে। এখন এই সমস্ত ব্যাপারগুলো চিরকালই ছিল, এখনো আছে, যে এই সবগুলোরই একটা ভালো দিক থাকবে, একটা খারাপ দিক থাকবে, হবেই। এখন ইউটিউব চ্যানেল মানে কি? ইউটিউব চ্যানেল মানে আমি অনেকগুলো প্রযুক্তি, যেগুলো আগে আমার কাছে ছিল না, ছবি তোলা, ভিডিও তৈরি করা, এডিট করা, তাতে শব্দ সংযোজন করা, এগুলো আমি করতে পারছি। খুব ভালো কথা। আমি যদি এগুলো করতে শিখি সেটা তো খুব ভালো, তার তো খারাপ কিছু নেই। আবার তাতে কিছু মানে বলতে গেলে বাজে মাল জঞ্জালও আসবে, তাতেও কিছু করার নেই। তুমি পাঠক হিসেবে বা দর্শক হিসেবে তোমায় বেছে নিতে হবে
ঠিক। তোমায় ব্যক্তিগতভাবে আমি তো ওই বললাম যে আমার মানে ফিল্ম সমালোচকের কাছে আমি আমি দেখতে চেষ্টা করি যে প্রথমত তার টেকনিক্যাল জ্ঞান বলতে সে কি দেখছে, সে কি শুনছে, হুম সেটা বোঝার তার একটা ক্ষমতা আছে কিনা, এক। দুই হচ্ছে যে সিনেমার ইতিহাস বলতে মানে স্কলার হিসেবে নয়, কিন্তু মোটামুটি ভাবে সিনেমার ট্রেডিশন গুলো, সিনেমা কোথা থেকে কোথায় পৌঁছেছে, কিভাবে তার এভলিউশন হয়েছে, হুম এইগুলো সম্বন্ধে সে মোটামুটি ওয়াকিবহাল কিনা। মানে বল তার কিনা। সিনেমায় খুব বড় কথা হচ্ছে তার সিনেমায় আমি পয়েন্ট অফ রেফারেন্স পাই কিনা। রাইট। সে যদি একটা এখনকার ধরা যাক একটা ন্যারেটিভ ছবি যদি সম্বন্ধে যদি তার লেখা হয়, তাহলে সে কি আমায় কোনো পয়েন্ট অফ রেফারেন্স দিতে পারে যে দেখো 1952 সালেও এই ধরনের একটা ছবি হয়েছিল, ছবি এবং সেই ছবির ভালো খারাপ এই ছিল, সেই ছবির ছিল, সঙ্গে হ্যাঁ এই ছবির তুলনা করি, এইগুলো আমার কাছে মূল্যবান। কিন্তু ঠিক ঠিক। যে লোকটা সিনেমা বোঝেই না, সোজা বাংলা কথা। একদমই ঠিক, একদম ঠিক। আচ্ছা, এবারে আর একটা জিনিস একটু জানতে চাইবো যে সত্যজিতের সিনেমা যে কারণে আমাদের আজও ভালো লাগে সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে সংলাপের যে সূক্ষ্মতার জায়গাটা আগেই বললাম, এক নিজস্ব সংস্কৃতি নিয়ে যে উনি ডিল করেছেন, বা সাহিত্য নির্ভর যে সমস্ত ছবি উনি বানিয়েছেন তার একরকম ট্রিটমেন্ট, যে কিভাবে সেই সূক্ষ্মতা সাহিত্য গুণ সম্পন্ন করে তোলা, যেটা সাহিত্যে আমরা পাই সেটাকেই সিনেমায় আবার ইন্ট্রোডিউস করা, বিভিন্ন দৃশ্য বাদ দিয়ে সেই মতো জুড়ে, কিংবা যে চরিত্রগুলোর সঙ্গে মানানসই যে অভিনেতা অভিনেত্রী তাদেরকে খুঁজে বের করা, এই যে নানান দিক রয়েছে সত্যজিতের সিনেমায়। এখন এখনকার যারা পরিচালক বা যারা অভিনয় করছেন, ঋদ্ধিও আছে, ঋদ্ধি বলবে এটা, আমি আপনার থেকে একটু জানতে চাই যে এখনকার পরিচালক বা অভিনেতাদের মানে অভিনেতারা সত্যজিতের কাছ থেকে কি শেখবার আছে তাদের, সেইটা যদি আপনার জায়গাটা একটু বলেন, হুম আপনার এটা মতামতটা। হ্যাঁ, এটা ঋদ্ধি, তুমি এখনকার প্রজন্মের অভিনেতা হুম হিসেবে এটা সম্বন্ধে তুমি একটু বলো, তারপর আমি আসছি। আমার আমি সাম্প্রতিককালে একজন মানে শুধু খুব পিওরলি যদি অভিনেতা হিসেবে বলি, সেখানে আমার দুটো জিনিস খুব মনে হয়। একটা হচ্ছে একটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, আর একটা সাক্ষাৎকার পড়ার অভিজ্ঞতা থেকে বলি। প্রথম হচ্ছে যে সংলাপের কথা যে বারবার উঠছে, যেটা পৃথ্বীদা তুমিও বলছো, চিত্তিমান স্যারও বললেন, যে সত্যজিৎ রায় সংলাপ লেখনির মধ্যে যে ব্যাপারটা আছে, সেটা যে কোনো অভিনেতার কাছেই তো মানে সংলাপটা তার নিজের করে নিতে হয়, নিজের করে বলতে হয়, এবং সেই স্পেসটা এতটাই বেশি যে সেইটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং যেটা যে কোনো বড় পরিচালকের ক্ষেত্রে সত্যি, যে একজন অভিনেতা যখন একটা ছবিতে অভিনয় করছে, তখন তার মনে মানে তার কি শুধু তার নিজের চরিত্রটা নিয়েই ভাবা উচিত, নাকি তার চরিত্রের অবস্থানটা পুরো চলচ্চিত্রের কনটেক্সটে বোঝা উচিত? সেইটা আমার মনে হয় সত্যজিৎ রায়ের সমস্ত ছবির সমস্ত অভিনেতাদের মধ্যেই পাওয়া যেত, যার কারণে যে চরিত্রটা দুটো সিনের জন্যও আসতেন, মানে আজকে যদি আমরা এরকম প্রচুর চরিত্র দেখেছি ওনার ছবিতে, যারা হয় একটা সিনের জন্য এসে বা দুটো, মানে আজকে যদি আমি বলি জয় বাবা ফেলুনাতে সেই লোকটা যে সারাক্ষণ হোটেলের জিনিসপত্র নিয়ে কমপ্লেন করে যাচ্ছে, মানে তোয়ালে নিয়ে, খাবার নিয়ে, কিন্তু সেই চরিত্রটাকেও কিন্তু খুব কমপ্লিট মনে হয়, কারণ সেই চরিত্রটাও কিন্তু মানে ছবিটার পুরো ন্যারেটিভ বা কনটেক্সটের বাইরে নয়, মানে এবং আমার মনে হয় একজন অভিনেতা হিসেবে অথবা সেইটা অথবা আমরা যদি হুম, ওর শেষের দিকে আগন্তুক বলে একটা ছবির কথা ভাবি, যেখানে একদম ধৃতিমান চট্টোপাধ্যায় নামক একজন অভিনেতা দেড় দেড়খানা সিনে দেখা গিয়েছিল। একদমই একদমই একদমই। হুম, এবং সেইখানেই আমার মনে হয় যে যে কোনো অভিনেতার পুরো ছবিটার কনটেক্সটটা থেকে তার চরিত্রটাকে দেখা উচিত। আর দ্বিতীয়ত একটা খুব টেকনিক্যাল জিনিস আমার খুব মানে সত্যজিৎ রায়ের একটা সাক্ষাৎকার পড়ে আমার ভাবনা চিন্তাই বদলে গেছিল। উনি বলেছিলেন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল ফর অ্যান অ্যাক্টর, তো তাতে উনি উত্তরে বলেছিলেন যে পজেস, মানে যে অভিনেতা সঠিক পজ কখন নিতে হয় সেই ফিলিংটা বা সেইটা ইনটুইটিভলি বুঝতে পারেন বা বুদ্ধি দিয়ে অ্যানালিটিক্যালি বুঝতে পারেন, সেইটা অভিনয়ের একটা ভীষণ বড় অংশ। তো সেইটা আমার খুব মেসমারাইজিং লেগেছিল, এবং সেটা খুব মানে মানে আক্ষরিক অর্থে আমার সেটা খুব কাজে লেগেছে, যে যে অভিনেতা পজের বোঝার ক্ষমতা আছে,
সেইটা খুব ইন্টারেস্টিং লাগে আমার। হুম, হুম। এইবার এই ধৃতিমান স্যার তুমি বলে। হ্যাঁ, না তুমি পজ বললে তো এই কথায় কথা বাড়ে। হুম, তুমি পজ বললে তো এই হ্যাঁ, এটা খুবই আমি আসছি তাতে পজ এবং রিঅ্যাকশন। হুম? রিঅ্যাকশন। এটা এটা আমি একটু সিনেমা থেকে সরে মঞ্চে যাচ্ছি। হুম? হুম, মঞ্চে তো তোমার কোনো ক্লোজ আপ এর স্কোপ নেই। হ্যাঁ? হ্যাঁ, মঞ্চে হ্যাঁ, ৩-৪ জন অভিনেতা তার মধ্যে ধরো একজন অভিনেতার খুব বড় সংলাপ। হ্যাঁ? হুম, আমি কিন্তু যেটা দেখি, যেটা লক্ষ্য করতে চেষ্টা করি যে যারা চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন তাদের সেই সময়ের অভিনয়টা কিন্তু আমি লক্ষ্য করতে চেষ্টা এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, তাদের এক্স্যাক্টলি। কনসেন্ট্রেশন এবং তাদের রিয়াকশন রিঅ্যাকশন। ওই যে একটা পজ যে পজটা সম্বন্ধে তাদের কিছু করার নেই কারণ ঠিক। কারণ পরিচালক তো কেটে যে কথা বলছে তার ক্লোজে যেতে পারবে যে না ক্লোজে যেতে পারবে না, হ্যাঁ। কাজেই সেই পজটা সে কিভাবে ব্যবহার করছে হুম ঠিক, ঠিক, ঠিক। সিনেমা প্রসঙ্গে ফিরে আসি এখানেও দুটো তিনটে জিনিস এক হচ্ছে যে সাহিত্য থেকে যে গল্প সত্যজিৎ রায় নিতেন এবং অনেকবারই নিয়েছেন এটা তো আমরা সবাই জানি যে সেটাকে উনি নিজের মতো মানে সিনেমা সিনেমার জন্য উপযোগী করে নিতেন হুম। আমার কাছে একটা বড় উদাহরণ হচ্ছে অরণ্যের দিন রাত্রি অরণ্যের দিন। কারণ অরণ্যের দিন রাত্রি আমরা তো জানি যে তখন যখন উপন্যাস লেখা হতো সেটা সুনীল দা সকলের ক্ষেত্রেই খাটে যে তখন সাহিত্য পত্রিকার জন্যে বিশেষ করে দেশের জন্যে হুম সিরিয়ালাইজড উপন্যাস লিখতে হতো হুম হুম, মানে এটা আমার আমার এটা ব্যবহার করতে ইচ্ছে করছে না কিন্তু অনেকটা টেলিভিশন সিরিয়ালের মতো মানে টেনে টেনে চরিত্র ঘটনা বাড়াতে হতো কারণ পর্বে কিস্তিতে পর্বে কিস্তিতে পর্বে যাবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। যেতে হবে তো সেগুলো থেকে বাদশা দিয়ে যাকে বলা যায় ক্রিস্টালাইজ করে অরণ্যের দিন রাত্রির যে একটা ভীষণ ফর্মাল স্ট্রাকচার হুম, তৈরি করেছিলেন সেটার কথা ভাবো হুম, সেটার কথা ভাবো একদমই, হ্যাঁ একদমই, এই একদমই, এই মানে একদমই। এই তুলনাগুলো তো করাই যায় নষ্টনীর চারুলতা অনেক অনেক তুলনায় আছে এটা গেল অনেকগুলো, হ্যাঁ। এটা গেল এক দুই হচ্ছে এই যে একটু আগে ঋদ্ধি যেটা বলছিল যে সংলাপের ব্যাপারটা হুম, এটা নিয়ে ওর সঙ্গে কখনো কথা হয়নি কিন্তু পরে আমার মনে হয়েছে যে এই যে একটা কথা কথা আছে না যে সকলেই বলে যে যখন মানে সত্যজিৎ রায় নতুন অভিনেতা কি কি দারুণভাবে ব্যবহার করতেন হ্যাঁ বা একটা ছোট্ট একটা একটা দৃশ্য অভিনয় তাদের কি দারুণভাবে ব্যবহার করতেন এটাও না উনি একটা খুব প্র্যাকটিক্যাল লোক ছিলেন কিন্তু হ্যাঁ আমার পরে মনে হয়েছে এটা ওর একটা টেকনিক ছিল সেটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছি আমার সঙ্গে যখন মানে আমার সঙ্গে ফিল্ম পত্রিকা ইত্যাদি কারণে আগে কথাবার্তা হয়েছে কিন্তু যখন ছবি হবে হবে প্রতিদ্বন্দ্বী হবে হবে ইত্যাদি প্রথম যখন কথা বলতে গেলাম দেখা করতে গেলাম তখন অনেকক্ষণ ধরে কথা বললেন এবং সেটা একেবারেই ছবিটা সম্বন্ধে নয় কিন্তু অনেক অনেক কিছু সম্বন্ধে বাড়ি কি ভালো লাগে কি ভালো লাগে না রাজনীতি খেলাধুলো ইত্যাদি অনেক কথা হলো পরে আমার মনে হলো যে এটা উনি করেন যে উনি যার সঙ্গে কথা বলছেন হুম, তার যেটাকে আমরা আজকাল বডি ল্যাঙ্গুয়েজ বলি বডি ল্যাঙ্গুয়েজ এবং তার কথা বলার ধরন হ্যাঁ তিনি একেবারে উনি তীক্ষ্ণভাবে অবজার্ভ করছেন হুম, এবং তখনও কিন্তু উনি চরিত্রটার পূর্ণ রূপ দেননি উনি হুম, এইটুকু ভেবেছেন যে অমুক হয়তো সম্ভবত অমুক করবে এখন অমুকটা যখন ঠিক হয়ে গেল তখন কিন্তু উনি অমুকের মতন করে চরিত্রটাকে তৈরি করলেন এবং সংলাপ লিখলেন যাতে কাজটা করতে গিয়ে অমুকের মনে হয় যে আরে এটা তো আমার জন্যই লেখা এটা তো আমি হুম। এখন সেটা তো সব ক্ষেত্রে দুর্ভাগ্যবশত হয় না এবং হয়তো অনেক পরিচালক বা যারা সংলাপ লেখেন তাদের সেই সেন্সিটিভিটিটা নেই এখন এই জন্য তো কাউকে দোষ দিয়ে লাভ নেই মানে ধরো আমরা যারা কমার্শিয়াল ছবি বলি বা সিনেমা সিরিয়াল বলি হ্যাঁ সেখানে যে চিত্রনাট্য লিখছে বা সংলাপ লিখছে তাকে বলা হয়েছে যে মঙ্গলবার সকাল 11:30টার মধ্যে
তুমি 4টে সিন নিয়ে আসবে। জিজ্ঞেস সেই করে যে আসবে। 4টে সিন নিয়ে আসবে সেটা তো তার দোষ নয়, সেই 4টে সিনে কে অভিনয় করছে সেটা তো সেও জানে না। ঠিক জানে না। কাজেই এগুলো হয়। আরেক সত্যি আরেকটা জিনিস ছিল যে উনি একেবারে মানে খুব রিল্যাক্স ছিলেন এই অর্থে যে অভিনেতা হিসেবে তোমার যদি সেটে মনে হয় বা মানে মনে হয় তা আমি একটু পাল্টে নি, তাতে ও কিন্তু বেশিরভাগ সময় কোনো আপত্তি হতো না, বলতে না নিজের মতন করে করে নাও। এইটার কিন্তু আমি দেখেছি ঠিক বিপরীত দিকটা আমি ব্যক্তিগতভাবে দেখেছি বম্বের কমার্শিয়াল ছবিতে অভিনয় করতে গিয়ে। সেখানে এক একজন মানে যে চিত্রনাট্যকার বা যে যে সংলাপ লিখছে সে তার সংলাপকে কিন্তু এখন একেবারে যখের ধ্বনির মতন আগলে রেখেছে যে মানে। আর আমার তো হিন্দিতে অভিনয় করার একটু অসুবিধে তো হতোই, কারণ হিন্দিতে তো অত মোটামুটি ঠিকই বলি কিন্তু অতটা সড়গড় তো নয়। তো যেখানে একটু কঠিন শব্দ সেটা বদলাতে গেলেই কিন্তু মুশকিল। না না, এইটা লেখা হয়েছে এটাই বলতে হবে। এটাই বলতে হবে। হ্যাঁ, সত্যিটা সেটা কিন্তু কোনোদিন ছিল না, সেটা অনেক রিল্যাক্স হয়ে যায়। আমি এই একটু প্রসঙ্গ থেকে সরে গিয়ে একটা ছোট্ট কথা বলে তারপর পৃথ্বীদার প্রশ্নটাতে পৃথ্বীদা চলে যাবে। সেটা হচ্ছে যে এটা আমি অভিনয় ছাত্র হিসেবে বলার লোভ সামলাতে পারলাম না। সেটা এই যে ধৃতিমান স্যার রিয়াকশনের কথা বলছিলেন, তো সেইটার একটা আমার সাংঘাতিক বড় উদাহরণ আমি দেখেছিলাম পিঙ্ক ছবিটাতে, যেখানে ছবিটার একটা বড় অংশ জুড়ে ইউজুয়ালি হিন্দি সিনেমার ক্ষেত্রে যেটা হয় যে যখনই আমরা কোর্টরুমে জাজ দেখাই তাদের কিছু করার থাকে না আর কি। তো এই প্রথমবার একটা সিনেমাতে আমি দেখলাম যে একটা জাজের ভূমিকা কি সাংঘাতিক হতে পারে ধৃতিমান স্যারের অভিনয়ের মাধ্যমে, যে তার রিয়াকশন গোটা ছবি জুড়ে খুব কম সংখ্যক সংলাপ ছিল, কিন্তু মানে দেখে আমার মনে হলো তার সংলাপের প্রয়োজনীয়তাই নেই। এবং সত্যি লিসেনিং বা রিয়াকশন কাকে বলে সেটা শেখার একটা মাস্টার ক্লাস হচ্ছে পিঙ্কে ধৃতিমান স্যারের অভিনয়টা দেখা আর কি। তো সেটাই রিয়াকশনের প্রসঙ্গটা এলো বলে মনে হলো। So না, over to you, আমি পৃথ্বীদা। আমি হ্যাঁ। অ্যাকচুয়ালি তুমি পিঙ্কের প্রসঙ্গ আনলে বলে আমি কিন্তু তুমি যে কথাটা বলছো ওটার জন্য আমি সুজিত এবং অনিরুদ্ধ আহ, দুজনের কাছে খুবই কৃতজ্ঞ। কারণ ওরা মানে ওরা যখন লেখা হয়েছিল এবং যখন আলোচনা হচ্ছে তখন ওরা এই 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 রোলটাকে খুবই গুরুত্ব দিয়েছিল। সেটা হচ্ছে 1 নম্বর, মানে এই জাজের 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 চরিত্রটা। হ্যাঁ। গুরুত্ব দিয়েছিল। 1, 2 হচ্ছে যে সিন যেখানে অনেক চরিত্র, চরিত্র। এটা কিন্তু একদম মাল্টি ক্যামেরায় 11টা 12টা ক্যামেরায় শুটিং হচ্ছে। তার মানে হচ্ছে যে একজনের হয়তো সংলাপ তার ক্যামেরা রয়েছে, কিন্তু ডিফেন্স লয়ার, প্রসিকিউশন লয়ার, যারা কাঠগড়ায় রয়েছে, জাজ, সকলেরই কিন্তু আলাদা আলাদা ক্যামেরা রয়েছে। ক্যামেরা তার মানে রয়েছে। এক অর্থে বলা যায় যে কাজটা হচ্ছে কিন্তু একদম নাটকের একটা দৃশ্যের মতো। থিয়েটারের মতন। হ্যাঁ, সবাই অভিনয় করছে। এমন নয় যে আমার ওপর ক্যামেরা নেই বলে আমি বসে বসে হাই তুলছি, কারণ প্রতিটা সিনেই সব অভিনেতা অভিনেত্রী অভিনয় করছে অভিনয় করছে। এবং তারপর সেটা পরিচালক এবং সম্পাদকের ওপর তারা কিভাবে সম্পাদনাটা করছে, রিয়াকশন গুলো রাখছেন একদম। এই কারণেই কিন্তু ওটা মোটামুটি পাতে দেওয়ার মতো। না, এইটা করবো না, কারণ অনেক অভিনেতাকে সেই জায়গাতে ফেললে তারা এই রিয়াকশন দিয়ে উঠতে পারবেন কিনা এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। তো আমরা পরের প্রশ্নতে চলে যাই। কিন্তু সেখানে আমি মানে যেহেতু পিঙ্কের প্রসঙ্গ উঠলো, সেখানে এটা এটা আমি মানে যে আমি কিন্তু অমিতাভের সঙ্গে কাজ করার ওটা বোধহয় আমার দ্বিতীয়বার কাজ করা। এবং আমি মানে অভিনেতা হিসেবে আমি অমিতাভকে খুবই শ্রদ্ধা করি। মানে ভীষণ পরিশ্রমী, ভীষণ ভীষণ পরিশ্রমী। সেটা ব্ল্যাকেও দেখেছিলাম এবং পিঙ্ককে দেখলাম, এবং তারপরে আমরা যে শুটটা করেছিলাম সেটা এইসব কোভিডের কারণে এখনো মুক্তি পায়নি, কিন্তু পিঙ্কে লম্বা লম্বা সংলাপ, কতটা যে উনি প্রিপেয়ার করতেন, একেবারে নিজের যে ড্রেসিং রুম বা ভ্যান সেখান থেকে একেবারে প্রিপেয়ার্ড হয়ে আসতেন।
এবং যতক্ষণ নিজে না স্যাটিসফাইড হন, মনিটরের পর মনিটর, সেটা শুধু সংলাপের জন্য নয়, স্টেপিং, একটা স্টেপ, এখানে একটা স্টেপ নেব না 1.5খানা স্টেপ নেব বলো তো হুম সুজিত? মুখটা একটু মানে এত পরিশ্রমী পারফেকশনিস্ট একজন অভিনেতার সঙ্গে কাজ করাটা না খুবই সৌভাগ্যের বিষয়, এবং অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। আমি জানি না আমরা এই প্রসঙ্গে কথা বলছিলাম না, কিন্তু আমার মনে হলো যে এটা না না, বলা- একদমই একদমই একদম। আচ্ছা, এবারে আপনি একটু আগে আগন্তুক ছবির কথা বললেন, যে আপনার 1.5খানা দৃশ্যের কথা, এবং সেই 1.5খানা দৃশ্যেই সত্যজিৎ রায় মনমোহন মিত্রের বয়ানে যে তথাকথিত যে সভ্য মানুষের যে আধুনিকতা, তার যে নিন্দে করেছেন, যার কাউন্টার করেছেন আপনি সেইখানে সেই আগন্তুক ছবিতে, সেইটার সঙ্গে কি আপনি একমত? মানে সেইটা আপনার কি মনে হয়, সেই জায়গাটা একটু শুনতে চাইবো না, আপনার আমি মতামত। একেবারেই একমত না। তার আচ্ছা, উত্তর হলো আমি একেবারেই একমত না। কিন্তু আমার মনে হয় এটা ঋদ্ধিও বলতে পারবে যে অভিনেতাদের না বোধহয় একটা, কি বলবো, বোধহয় একটা স্প্লিট পার্সোনালিটি থাকে। এই একদমই। অর্থে যে তারা নিজেরা যা, বা তারা হুম নিজেরা যা বিশ্বাস করে তার থেকে বেরিয়ে যাওয়ার, বেরিয়ে গিয়ে অন্য একটা কাল্পনিক চরিত্রের ভেতর ঢুকে পড়ে তাকে একেবারে একাত্ম করে নেওয়া, তো করে নেওয়া, হ্যাঁ। এই 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 যে ক্ষমতাটা, এটা মোটামুটি ভালো অভিনেত্রী হতে চাইলে এটা কিন্তু থাকাটা প্রয়োজন। যে আমি আর ধৃতিমান চ্যাটার্জি নই, আমি হচ্ছি হুম, অমুক। এটা কিন্তু একেবারে মেনে নিতে হবে যে আমি ঠিক। অমুক। যেমন আমি আরেকটা বলি, সেই ছবিটাতে এই বললাম না কথায় কথায় কথা বলে, সেটাতে ঋদ্ধি আর আমি একসঙ্গে ছিলাম, চরাঙ্গা বলে একটা ছবি। চড়াঙ্গা বলে একটা ছবি। সেখানে মানে আমার একেবারে স্বভাব বিরুদ্ধ, মানে গ্রামের সাংঘাতিক, হ্যাঁ। অন্ধ ব্রাহ্মণ পুরুষ। হুম, আমি ওটা করেছিলাম ওই কারণেই যে আরে এই ধরনের সুযোগ তো আর পাবো না এই হুম ধরনের চরিত্র করার। ঠিক। এবং আমি আহ, দৃষ্টিহীন চরিত্র 2-3বার করেছি বিভিন্নভাবে, কারণ ওই চোখে কালো চশমা নেই, কোথাও চোখ খোলা, কোথাও চোখ বন্ধ, ইত্যাদি। তো এটাতে চোখ খোলা অন্ধ। এবং চোখ ঠিক। খোলা অন্ধের ভেতর আমি ঢুকবোটা কি করে? আমি আমি অনিরকে বলেছিলাম, এটা ঋদ্ধি তুমি জানবে না, যে আমায় শুটিং এর আগের দিন রাত্রিরে আমায় প্যাচিনোর সেন্ট অফ আ ওম্যান ছবিটা এনে দেবে, এবং তার আগের দিন রাত্রিরে বসে কিন্তু আমি সেন্ট অফ আ ওম্যান দেখেছি, যে চোখ খোলা অন্ধ কি হয়। হয়। এবং আমি যে বললাম না যে একটা কাল্পনিক চরিত্রে ঢুকে যাওয়ার ক্ষমতাটা, আমি যখন শর্ট দিচ্ছি, হুম, আমি কিন্তু সত্যি বিশ্বাস করো আমি কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না। মানে হুম আমার মানসিক অবস্থাটা আমি এমন করে নিয়েছি যে আমি সত্যি সত্যি দৃষ্টিহীন, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, মানে কোথায় ক্যামেরা কোথায় আলো একদম কিচ্ছু দেখতে পাচ্ছি না। সেইটা না হলে না কনভিন্সিং হওয়াটা, অথেন্টিক হওয়াটা খুব মুশকিল। মানে মানে বোধহয় দর্শককে কনভিন্স করানোর আগে নিজেকে কনভিন্স করানোটা সব থেকে বোধহয় জরুরি একটা প্রক্রিয়া। একেবারে একেবারে খুবই ঠিক, একেবারে একেবারে। আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যেটা আমরা বারবার শুনি যে এই যে শতবর্ষ হলেই যে কোনো আমরা মানে যেহেতু এই অভিনয় প্রসঙ্গেও হচ্ছে আর সত্যজিৎ রায়ের 100 ইয়ার্স, তো এটা হলেই বাঙালিদের একটা নেচার থাকে যে তাকে একটা তকমা দিয়ে দেওয়া লেজেন্ড, এবং সেটা দিয়ে দিলে যেটা হয় তারপর আর তাকে নিয়ে চর্চাটা বোধহয় ঠিক করে হয় না। সেটা সত্যজিৎ রায় বলে না, যে কোনো বড় মাপের মানুষের ক্ষেত্রেই সত্যি। এবং ইদানিং আমি অনেক সময় দেখেছি বহু ভেটারান অ্যাক্টরের ক্ষেত্রে অনেক সময় ক্রিটিকরা লিখে দেন যে বা ওনার ব্যাপারে আর কি বলবো, ওনার ব্যাপারে তো কিছুই বলার নেই, উনি তো ভালো করবেন। কিন্তু এইটা যে মুহূর্তে আমরা বলছি যে সত্যজিৎ রায়ের 100 বছর, সেইটা করে কি আমরা কোথাও আলোচনার জায়গাটা লিমিট করে দিচ্ছি? মানে বিকজ আমাদের এই একটা তকমা নিয়ে ভীষণ ইম্পর্টেন্স দেওয়া যে 100 বছর হয়ে গেল, কিন্তু 100 বছরটা তো শুধু বছরটা ইম্পর্টেন্ট নয়, তার কাজ নিয়ে সমসাময়িকদের কাছে আলোচনা করা বা পৌঁছে দেওয়া। যে আজকে আমাদের জেনারেশন কিন্তু অনেকেই জানি যারা হীরক রাজার দেশে দেখে,
বা যারা গুপি গাইন বাঘা বাইন শুনলেও কিন্তু একটু প্রশ্ন করছে কোন ছবিটা। তো আমরা কি শুধু এই মানে সংখ্যার জালে আটকে রাখবো মানে শতবর্ষে, নাকি সত্যজিৎ রায়কে আরো বেশি করে যাতে পরের জেনারেশনের কাছে পৌঁছে যায়? মানে আজকে জন অরণ্যর মতন একটা ছবি, আজকে কাঞ্চনজঙ্ঘার মতন একটা ছবি, আজকে অশনি সংকেতের মতন একটা ছবি, সুতরাং আজকে গণশত্রুর মতন একটা ছবি, যেখানে এখন আমরা এবছরও দেখলাম যে কুম্ভ মেলাতে যেটা হলো, যেটার জন্য আবার এই সেকেন্ড ওয়েভ এলো, তো সেটা তো আমাদের বারবার করে সেই গণশত্রুর কথাই মনে করিয়ে দেয়। তো সেইটা আপনার কি মনে হয় যে আমরা কি এই তকমাটা 100 বছরের দিয়ে কোথাও আহ, তাকে আমরা আটকে ফেলছি, তাকে নিয়ে আলোচনাটা? হুম। দেখো, তুমি যে প্রশ্নটা করলে না, আমি মাঝে মাঝে একটা অঙ্ক করতে চেষ্টা করি। হুম। সেটা হচ্ছে যে ধরো এখন একজন ছেলে বা মেয়ে, আর ধরো তোমাদের মতন ধরো 23, 24, 25 বছর বয়স, হুম, সিনেমায় ইন্টারেস্ট আছে। হুম। সে এখন যা ছবি হচ্ছে দেখে, দেশি ছবি বিদেশি ছবি ইত্যাদি দেখে থাকে। সে 1956 বা 1980 তেও যে হুম, ছবি হয়েছে, সে ছবি দেখার ইন্টারেস্ট থাকবে কেন? মানে কারেক্ট। আমার যখন ওই বয়সটা ছিল, হুম, আমি হুম, সিনেমার অনুরাগী ঠিকই, এবং সিনেমা অনুরাগী বলে যাদের ক্লাসিসিস্ট হিসেবে নাম আছে, চ্যাপলিন, আইজেনস্টাইন, তাদের ছবি আইজেনস্টাইন। দেখি হয়তো দেখি। কিন্তু একজন সাধারণ দর্শক হিসেবে ধরো আমার অঙ্ক গুলিয়ে যাচ্ছে, বা ধরো ধরো 1970, উনিশশো হুম, সত্তরে আমি 1930-35 সালে যে ছবি হয়েছে আমি কেন দেখবো? আমার কি দায় হুম, পড়ছে? হুম। তো একই অঙ্ক তো খাটে, তাই ঠিক। না? যে এখন একজন সিনেমাতে ইন্টারেস্ট আছে ঠিকই, কিন্তু সেই সত্যজিৎ রায় কবে এই ছবি করেছিলেন সেটা তার দেখার দায়টা কোথায়, কেন? হুম, হুম। কিন্তু তাহলে তাকে প্রাসঙ্গিক রাখার দায়িত্বটা কার? তোমাদের তো আছে না, রাখলে কার? কার? এটা গেল একটা প্রশ্ন, যেটা নিয়ে হুম, আমাদের চিন্তা করা দরকার। দুই হচ্ছে যে আমাদের তো একটা প্রবণতা আছেই, এবং বাঙালিদের হয়তো একটু বেশি আছে, যে এটা হিরো ওয়ার্শিপ করার প্রবণতা। হুম। যে এখন মানে যেটা আমার খুবই মজার লাগলো, যে এই শতবর্ষে একটা স্ট্যাচু কিন্তু তৈরি হচ্ছে, তোমরা জানো কিনা জানি না, একটা স্ট্যাচু তৈরি হচ্ছে। সেটা আচ্ছা, কোথায় আমি এক্ষুনি বলছি না, কিন্তু হচ্ছে। আচ্ছা। এখন কি হবে? প্রতি বছর 2 মেতে সেখানে গিয়ে মাল্যদান হবে। হুম। হ্যাঁ, হয়তো হ্যাঁ, মানে ডেফিনেটলি রবীন্দ্রসঙ্গীত হবে। হুম। হবেই। হ্যাঁ। আর বাকি সময়টা কি হবে? বাকি সময় সেখানে কাক কাক বসে তাদের যা করার করবে। হুম। এটা, হ্যাঁ, এইটা তো আমরা তো এইটা করে থাকি, এবং এটা করতে আমরা ভীষণ ভালো পারি। হুম। হুম, এটা এটা করতে পারলেই আমাদের মনে হয় যে আমাদের দায়িত্ব সারা হয়ে গেল। হোমাজটা আমার দেওয়া হয়ে গেছে। হ্যাঁ। তো প্রাসঙ্গিক রাখার দায়িত্বটা কার? প্রাসঙ্গিক তো রাখতে হবে। এখন প্রাসঙ্গিক রাখার, তুমি যেটা বললে, একটা বড় ব্যাপার প্রাসঙ্গিকতার হচ্ছে সমালোচনা। হুম, হুম। মানে নতুন ভাবে সমালোচনা। সেই সমালোচনা করতে তো আমরা ভয় পাই, সবসময় ভয় পাই। মানে ধরো শেক্সপিয়ারের বিরূপ সমালোচনা, বিরূপ কথাটা হয়তো ব্যবহার করা উচিত নয়, কিন্তু ইংরেজিতে যাকে বলে ইনফর্মড ক্রিটিসিজম, হুম, হুম, এটা তো শেক্সপিয়ারের ইনফর্ম ক্রিটিসিজম তো হয়। ঠিক। শেক্সপিয়ারের রিইন্টারপ্রিটেশন হয়, Reinterpretation. রিইন্টারপ্রিটেশন প্রাসঙ্গিক রাখার জন্য। শেক্সপিয়ার কেন, শার্লক হোমসের রিইন্টারপ্রিটেশন হয়। এক্স্যাক্টলি, তো এক্স্যাক্টলি। কত রকমের রিইন্টারপ্রিটেশন হয়েছে বলেই তো শার্লক হোমসে একটা এখনো নতুন আছে, করে রেলিভেন্স উৎসাহ আছে। একটা বজায় থেকেছে। রবীন্দ্রনাথের কিছু কিছু, কিন্তু সেটা করতেও লোকে ভয় পায়। হুম। আর সমালোচনা করতে তো মানে সমালোচনা সেই সময় আমরা যেটাকে হাংরি জেনারেশন বলি এখন, সে সময় একটা রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ বনাম সুধীন দত্ত ইত্যাদি এই ধরনের একটা হয়েছিল, কিন্তু হুম, সেটাও মধ্যবিত্ত বাঙালি অথবা বাঙালি ইন্টেলেকচুয়াল আমরা যাদের বলি, তারাও কিন্তু ভালোভাবে খুব একটা নেয়নি। নেন। কিন্তু আমার তো মনে হয় যে এখন সত্যজিৎ সত্যজিৎ রায়ের সমালোচনা শব্দটা ঠিক কিনা আমি জানি না, কিন্তু পুনর্মূল্যায়ন যদি আমরা বলি, সে আজকের পরিপ্রেক্ষিতে
সত্যজিৎ রায়ের পুনর্মূল্যায়নটা খুব প্রয়োজন। তাতে যদি বিরূপ সমালোচনা থাকে তাহলে থাকবে, থাকুক। কিন্তু সেটা সত্যজিৎ রায়ের ঐতিহ্য বলে যদি কিছু আছে বলে আমরা মনে করি, সেই ঐতিহ্যটাকে সমৃদ্ধ করবে। ঠিক। সমৃদ্ধ করবে এই কারণে যে এখনকার প্রজন্ম আমরা কি ভাবছি, আমরা কি মানে আহ, এটা এটা তো এখন অপ্রাসঙ্গিক। এই 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 প্রজন্ম সত্যজিৎ রায়ের ছবি দেখবে, তার লেখা পড়বে, হুম। সেই সম্ভাবনাটা আমরা কি করে লিমিট করে দিচ্ছি, হ্যাঁ, আমরা কি করে তৈরি করব? তৈরি এটা করবো, হচ্ছে ঠিক। আসল আসল প্রশ্ন। বেশি আমরা বলবো না। এবার একটু দর্শকের, হ্যাঁ, প্রশ্নতে চলে যাই, কারণ আমাদের কাছে অনেক প্রশ্ন আসছে। পৃথ্বীদা কোনো প্রশ্ন পেলে? আমি পেয়েছি, আমি একটা প্রশ্ন করি। সেটা হুম। হচ্ছে, একজন বলেছেন এরকম যে চাকরির মানচিত্র অবশ্যই বদলেছে, কিন্তু বেকারত্বের ছবি কি পাল্টেছে? আমার মনে হয় এটা আমরা শুরুতেই কথা বলেছি এই নিয়ে। ও হুম। জানতে চেয়েছেন যে, উনি জানতে চেয়েছেন যে যে আপনি যখন প্রতিদ্বন্দ্বী বা যখন আপনি অভিনয় করছেন সেখানে, বা সীমাবদ্ধ জনরণ্য যখন দেখছেন দর্শক হিসাবে, তখন সময়টাকে কতটা খুঁজে পেয়েছেন ওই সময়ের প্রতিনিধি হিসেবে? হুম। এইটা একজন তখন প্রশ্ন। সময়টাকে মানে 100% খুঁজে পেয়েছি বলতে পারি। কারণ তখন তখন তো আমরা তো জানি যে সত্যজিৎ রায় যেরকম অপু ট্রিলজি আমরা যেটাকে বলি, প্রতিদ্বন্দ্বী থেকে উনি বলা যায় ওটাকে ওর ক্যালকাটা ট্রিলজি বলা হয়, যে কলকাতার, ক্যালকাটা ট্রিলজি, হ্যাঁ। হ্যাঁ, কলকাতার সেই সময় সম্বন্ধে, সেই সময়কে উদ্দেশ্য করে স্পেসিফিক্যালি ছবি করেছিলেন। কাজেই সেই সময়টার সম্বন্ধে ওর যে মনোভাব, চিন্তাধারা, সেটাকে খুবই খুবই স্পষ্টভাবে খুঁজে পেয়েছি। আরেকটা প্রশ্ন আমরা পেয়েছি সৌরদীপ তরফদারের কাছে, সেটা হচ্ছে যে এখনকার পরিচালকরা কি পলিটিক্যাল সিনেমা বানাতে ভয় পান, নাকি জাস্ট ভালো প্লট লেখা হচ্ছে না? রাজনৈতিক ছবি ইন্ডাস্ট্রি থেকে এক্সপেক্ট করেন দর্শকরা, কিন্তু সেখানে কি মানে মানে ইন্ডাস্ট্রিতে রাজনীতিটা কি বেশি হচ্ছে রাজনৈতিক ছবি বানানোর থেকে? হুম, এটা খুবই ভালো প্রশ্ন। হুম, এবং এরও কোনো প্রশ্নেরই আমার কাছে কোনো সহজ উত্তর, এক কথার উত্তর নেই। তো আমি একটা একটা কথা বলি, যে আমরা যখন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিংহ, এদের ছবি যখন দেখেছি, সেগুলো প্রত্যক্ষভাবে রাজনৈতিক ছবি না হলেও সবই সমাজ সচেতন ছবি ছিল। ছবি। একটা সমাজের আলেখ্য কোনো না কোনোভাবে তাতে প্রতিফলিত হতো, উঠে হুম। আসতো, এক নম্বর। এবং তখন কিন্তু আমরা সিনেমাতে অনেক বেশি করে গ্রাম বাংলাকে দেখতাম। হুম, এখন সেটা সেটা আমরা দেখি না, কম দেখি। তারও অনেক কারণ আছে কি নিশ্চয়ই, কিন্তু এটা এখন সেই জন্যে যদি প্রশ্নটা হয় যে এখন কি রাজনৈতিক সিনেমার সংখ্যা কম, তাহলে তার খুব সহজ উত্তর হচ্ছে হ্যাঁ, কম। কিন্তু তার কারণগুলো তো একটু খুঁজতে হবে। আমি হুম। একটা জিনিস বলি, যে তখন আমরা যদি 50, 60, 70-এর দশক এর কথা ভাবি, 80-র দশকের কথা ভাবি, তখন সিনেমাই মোটামুটি একমাত্র গণমাধ্যম ছিল। হুম, হুম। কাজেই যা বলার, যদি রাজনীতির কথাও বলতে হয়, তখন সেটা সিনেমাতেই বলতে হতো। এখন তো তা নয়। এখন বোধহয় এটাও আরো, বলা হ্যাঁ। যায় যে সিনেমা একমাত্র মাধ্যম নয়, সেটা তো নয়। ঠিক। এবং সিনেমা হয়তো প্রাথমিক মাধ্যমও নয়। হ্যাঁ। এখনকার প্রজন্ম তো সিনেমা যাওয়ার থেকে বেশি, হ্যাঁ, ব্লগ, ফেসবুক, ইউটিউব ইত্যাদি দেখে বেশি, তাই না? তো তাহলে ওইগুলো তো প্রাথমিক মাধ্যম হয়েছে। হয়ে যাচ্ছে, হ্যাঁ। এবং সেখানে তো রাজনীতির আলোচনা কমেছে বলে আমার তো মনে হয় না। একেবারেই তো মনে হয় না। কারণ এই তো আমরা আমরা সারা দেশেই এবং কলকাতাতে সাম্প্রতিককালে যে সমস্ত রাজনৈতিক যে সমস্ত মুভমেন্টগুলো দেখেছি, আমরা হুম। যদি যেটার কথা ঋদ্ধি তো ভালোভাবেই জানবে, আমিও কিছুটা জানি, আমরা যদি সিএএ, এনআরসির কথা, এনআরসিসি মুভমেন্ট। হ্যাঁ, এগুলো তো একেবারে একেবারে রাজনৈতিক প্রসঙ্গ। এবং এর যে এগুলো যে সার্কুলেট হয়েছে,
এর জন্য আমরা কিসের উপর নির্ভর করেছি? এগুলোর জন্য আমরা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের উপর নির্ভর করেছি। কাজে এটাও একদম চিন্তা করা একদম দরকার। যে মাধ্যমের যে পরিবেশটা, সেই পরিবেশটা ভীষণভাবে পাল্টেছে। পাল্টেছে। এটা মাথায় রাখতে হবে। তো অসংখ্য ধন্যবাদ। আজকে বোধহয় আমাদের সময়সীমা কি ফুরিয়ে এসছে, মানে কিন্তু আমাদের দর্শকরা জানিয়েছেন যে আজকে রবিবার সকালে তাদের এই আড্ডাটা সাংঘাতিক ভালো লেগেছে, এবং সেটার জন্য মানে ধন্যবাদ দেওয়াটা খুবই কম হবে জ্যোতিমান স্যারকে আর কি। এবং এটা সত্যি 1 ঘন্টায় আলোচনায় সীমিত রাখা খুব মুশকিল, কিন্তু ডাকবাংলা.com কে একটা কারণে ধন্যবাদ দেব যে মানে এই যে যেটা জ্যোতিমান স্যারই বললেন যে এই যে ডিসকোর্সটা, এই যে আলোচনাটা বা প্রাসঙ্গিকতাটা, মানে কেন প্রাসঙ্গিক সত্যজিৎ রায় থাকবে সেইটার জন্য। হ্যাঁ দিদি, আমি একটা কথা বলি, আমি ওই কিউএনএ প্যানেলটাতে একটা প্রশ্ন বোধহয় দেখতে পাচ্ছ কি? হ্যাঁ হ্যাঁ সেটা যদি হয় তাহলে তাহলে সেটার উত্তর দিয়ে দেওয়া যেতে পারে। কোনটা বলো? আমি জন ফোর্ডের ইনফ্লুয়েন্স কতখানি লক্ষ্য করেন সত্যজিৎ রায়ের ছবিতে? অনির্বাণ বসু এই প্রশ্নটা করেছেন। হ্যাঁ, ও সেটা এইটা দেখতে পেলাম। হ্যাঁ, বলা যেতে পারে সত্যজিৎ রায় যখন শিক্ষানবিশ বলতে উনি সিনেমা তো কোনো স্কুল কলেজে শেখেননি, উনি সিনেমা দেখে সিনেমা শিখেছেন। বিশেষ করে উনি যখন বিদেশে ছিলেন, লন্ডনে ছিলেন, সেই সময় উনি আমেরিকান সিনেমার খুবই অনুরাগী ছিলেন, এবং বিশেষ করে জন ফোর্ডের। কারণ জন ফোর্ডের গল্প, ওই যে ন্যারেটিভ ধরন, তার মধ্যে যেগুলো আসে, অভিনেতাদের ব্যবহার, এডিট প্যাটার্ন, সাউন্ডের ব্যবহার, সেগুলো ওর কাছে নতুন লেগেছিল। আমি একটা উদাহরণ দিই। উনি একটা লেখাতে বলেছিলেন জন ফোর্ডের একটা ছবিতে একটা চরিত্র, সে একটা খাদের পাশে দাঁড়িয়ে রয়েছে। তো সে একটা ছোট্ট পাথর, সেটাকে সে পা দিয়ে ঠেলে দিল, শটটা কাট হয়ে গেল। আমরা একটা অন্য শটে গেলাম, অন্য শটে গিয়ে সেই যে পাথরটা পড়লো নিচে গিয়ে, তার শব্দটা পেলাম। এটাতে আমরা বুঝতে পারলাম খাদটা কতটা গভীর। এই মানে সিনেমা দেখাটাই ছিল সত্যজিৎ রায়ের ক্লাসরুম। এবং তার মধ্যে জন ফোর্ড তো বটেই, জন ফোর্ডের ছবি খুব ভালোভাবে দেখা। দারুণ দারুণ, এটা উদাহরণটাও সাংঘাতিক ভালো আর কি। কিন্তু আমরা আজকে বোধহয় শেষ করতে হবেই আমাদেরকে আর কি। বেশ বেশ, তো ঠিক আছে, কি আর বলবো। না, পৃথ্বীদার কিছু যদি বলার থাকে? না, আমার কিছু বলার নেই। আমি জ্যোতিমান স্যারকে অনেক মানে ধন্যবাদ জানাই, মানে তোমাকেও জানাই। তোমার কিছু বলার নেই মানে তুমি কি এটা বলছো যে তুমি একেবারে নির্বাক হয়ে গেছো? তো আজকে আমরা এখানেই শেষ করি অনুষ্ঠান। বেশ বেশ, সবাইকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে থাকার জন্য। থ্যাংক ইউ জ্যোতিমান স্যার।